দর্শক, সপ্তাহ ঘুরে আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি। আপনাদের সঙ্গে আছে আমি মমিনুর রিপন। দর্শক, আপনারা জানেন যে আজকের দিনটাকে ইতিহাসের পাতায় লিখেছে বাংলাদেশ দল। ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করেছে নাজমুল হোসেন শান্তর দল। সঙ্গে হোয়াইট ওয়াশের তিক্ততা দিয়েছে পাকিস্তানকে। এই বিষয়ে আমরা আলোচনা করব। সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আতিফ আজম। আতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। অসাধারণ জয়, আসলে বাংলাদেশের এরকম সাধারণত দেখা যায় না। প্রথম টেস্টে 5 দিনে পঞ্চম দিনে রেজাল্ট হয়েছে, দ্বিতীয় টেস্টেও তাই দেখলাম। আসলে বাংলাদেশের কতটুকু উন্নতি দেখছেন আতিফ ভাই টেস্ট ক্রিকেটে? প্রথমে তো জানিয়ে রাখি, ইতিহাস কিন্তু আরও একটা হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিং কিন্তু 7ম স্থানে গেছে। কিছুক্ষণ আগেই 7th প্লেসে গেছে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। ইটস এ হিস্টোরিক্যাল মোমেন্ট। আর আমার মনে হয় যে বাংলাদেশ উন্নতি করছে, টেস্টে উন্নতি করছে। মানে কি, উন্নতি করা একটা জিনিস, আর উন্নতি করার পরে ওই জায়গাটা ধরে রাখাটা হচ্ছে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ এখন ওটা ধরে রাখতে পারছে। আজকে শান্তর প্রেস কনফারেন্স শুনছিলাম যখন এখানে আসার আগে। আমরা একটু শুনবো নাকি আতিফ ভাই? শান্ত প্রেস মিটটা আমরা একটু শুনে তারপরে তার কথা ধরে আমরা যেতে পারি। অবশ্যই। আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে আমি বলবো। বাট এই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও কাম থাকে, বাট এই জায়গাটাতে ইমপ্রুভ হয়েছে। সো এই জায়গা থেকে আমি খুশি ক্যাপ্টেন হিসেবে। আর ওভারঅল হ্যাঁ, 10 দিনের একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছি 2টা, এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার। কারণ নর্মালি আমরা এইভাবে আসলে 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি প্রত্যেকটা প্লেয়ারের এই ওয়ার্ক এথিকটা দেখে। সামনে আরও অনেক টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলবে, ওইখানে আরও ভালো ভালো অ্যাচিভমেন্ট হবে, এটাই আশা থাকবে। ওভারঅল আমি বলবো যে এই 4টা ম্যাচ অনেক স্পেশাল। আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। বাট আমি বলবো, যেটা সবসময় আমি বলি, যে আমাদের টেস্ট টিমটা আস্তে আস্তে বিল্ড করতে হবে। আরও অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্টের, ওই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। সো ওই জায়গাগুলো ঠিকঠাক করে যখন আমরা দেশে এবং দেশের বাইরে কনসিস্টেন্টলি ভালো খেলবো, তখন আমি বলবো যে না, আমাদের টিমটা আগের থেকে ভালো অবস্থানে যাচ্ছে। আতিফ আজম। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা থেকে শান্ত আসলে আজকের দিনে একটা জিনিস বলি, সেটা থেকে শান্ত আজকে অ্যাজ এ ক্যাপ্টেন একটা ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স দেখিয়েছে। যখন সাজিদ আর রিজওয়ান মোটামুটি একটা পজিটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করছিল, তখন কিন্তু একটা ব্রেক নিয়েছিল শান্ত, হালকা একটা ব্রেক নিয়েছিল। এই ব্রেকটার পরেই তাইজুল এসে কিন্তু উইকেটটা নেয়। সো এই ধরনের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স কিন্তু একটা দলের ক্যাপ্টেনকে অনেক দূর এগিয়ে নেয় টেস্ট ক্যাপ্টেন। এটা আসলে খুব বড় কিছু না, কিন্তু ওই যে সামান্য একটা বিরতি, ওইটা কিন্তু অনেক সময় ব্যাটসম্যানদের কনসেন্ট্রেশন ল্যাপস হয় এবং তার পরপরই কিন্তু সাজিদ আউট হয়ে যায়। সো এগুলো তো ছোটো ছোটো জিনিস, যেগুলো ইমপ্রুভমেন্টের ধারা বলতে পারি। তার সাথে বড় কথা হলো বাংলাদেশ এখন জিততে শিখছে। আগের দিনে হলে হয়তোবা পাকিস্তান যেভাবে কাউন্টার অ্যাটাক করছে, বাংলাদেশ হয়তো একটু অন্যভাবে খেলার চেষ্টা করতো। বাট শান্ত কিন্তু তার প্রসেসের মধ্যেই থাকছে। শান্ত হ্যাড কেপ দ্য ফিল্ড ভেরি মাচ, খুব তাড়াতাড়ি সে ব্যাকফুটে চলে যায় নাই। ডিসপাইট পাকিস্তান কিন্তু মারতেছিল, পাকিস্তান এসে কিন্তু একটু আক্রমণাত্মক খেলছিল। অনেক সময় হয় কি, এরকম আক্রমণাত্মক খেলতে গেলে পাকিস্তান যেটা চাচ্ছিল, শান্ত যেটা করে নাই, সেটা হচ্ছে পাকিস্তান চাচ্ছিল ফিল্ডটা স্প্রেড হয়ে যাক। ফিল্ডটা স্প্রেড হয়ে গেলে তখন তারা 1s and 2s উপরে গিয়ে খেলবে। বাট শান্ত ওই সময় যে নিজেকে ধরে রাখা, যে আমি ফিল্ড স্প্রেড করবো না, ওইভাবে আমি অ্যাটাকিংয়ের মধ্যে থাকবো, ওইটা হচ্ছে কি বড় জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে একটা টেস্ট দল জিততে পারে তখনই যখন ভালো 5টা বোলার থাকে। বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো টেস্ট ক্যাপ্টেন এরকম বোলিং অ্যাটাক পায় নাই। বাংলাদেশ এখন যে ধরনের বোলিং অ্যাটাক ইউজ করতেছে, সো ইটস এ হিউজ প্লাস ফর শান্ত। এই জায়গাটা একটু যোগ করি, সাধারণত আমরা কি করতাম, স্পিন উইকেট বানিয়ে প্রতিপক্ষকে একটু অন্যভাবে ট্রাই করতাম। পাকিস্তান পেস বোলিংয়ে ভালো আমরা জানি, যদিও এই সিরিজে তেমন একটা ডোমিনেট করতে পারেনি। সেই জায়গায় আমরা কিন্তু ঘাসের উইকেট বানিয়েছি এবং এই চ্যালেঞ্জটা নিয়েছে। এটা শুধুমাত্র কি পেস অ্যাটাকের কারণেই মনে হয় কি আতিফ ভাই? না, আরও একটা কারণ আছে। শুধুমাত্র বাংলাদেশ আসলে কি, বাংলাদেশের জন্য বাংলাদেশ এখন শুধুমাত্র আজকে কি করবো এটা নেবে, এটাতেই তারা সীমাবদ্ধ না। তাদের চিন্তাধারা, তারা জানে যে তাদের কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে টেস্ট, তাদের জিম্বাবুয়ের সাথে খেলা আছে। সো তারা ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে যে এমন উইকেট বানাই যেন যেসব উইকেটে আমরা
এটা থেকে একটু বেটার হয়তো উইকেট দেয় অস্ট্রেলিয়ান, বা আপনি তো বাংলাদেশে অস্ট্রেলিয়ান উইকেট বাঁধতে পারবেন না, না বাট যতটা সম্ভব কাছাকাছি যাওয়া যায়। পেসারদেরকে এই যে আপনার কনফিডেন্স দেওয়া, এটা শুধুমাত্র আজকের পাকিস্তানের সাথে খেলার জন্য না, সামনে অস্ট্রেলিয়া আছে যেখানে গিয়ে পেসাররাই মূল কাজ করবে বলে আশা করা যাচ্ছে। সো এই ধরনের ছোট ছোট মানে প্ল্যানিং এবং এগুলো এক্সিকিউশন, এটাই বাংলাদেশ টেস্ট দলকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে। এবং মানে ভেরি রাইটলি, আর ধরেন এই টেস্টের আমার কাছে মনে হয় সবচেয়ে বড় জিনিস ছিল লিটন কুমার দাসের সেঞ্চুরিটা। মানে অনেক টেস্ট সেঞ্চুরি বাংলাদেশে করেছে এর আগে, এবং অনেক টেস্ট সেঞ্চুরি বাংলাদেশ ভবিষ্যতেও করবে, কিন্তু লিটন যেভাবে টেলকে নিয়ে সেঞ্চুরিটা করছেন, রাইট, এবং যেভাবে আমার এখনও কথাটা কানে বাজে যে রমিজ দাদা বলছিলেন যখন সে 100 করছিল যে ইট উড হ্যাভ বিন 130, আজকে ইয়েতেও কিন্তু সেই কথাই বলছিল রমিজ দাদা, 20 রান কম ছিল কিন্তু টেস্ট 100, বিকজ লিটন কিন্তু 4th বলে গিয়ে রান নিচ্ছিল রাইট। যেন এক্সপোজ না হয় তার টেলটা। এইসব ছোট ছোট প্ল্যানিংগুলো যেভাবে এক্সিকিউট করেছে বাংলাদেশ, দ্যাট মেড দিস টেস্ট ভেরি স্পেশাল। মানে ওই জায়গাটাতে আমরা দেখছিলাম রিজওয়ান কিন্তু দেখা যাচ্ছিল যে দ্বিতীয় বা তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে নিচ্ছিলেন যখন টেল সাথে ছিল, হাসান আলী যেভাবে আউট হয়েছেন সেই জায়গাটা লিটন একটা পারদর্শিতা দেখিয়েছে। আতিফ ভাই, আমরা শান্তর আরেকটা প্রতিক্রিয়া আছে ম্যাচ নিয়ে, আমরা সেটা শুনেই তারপরে আবার আলোচনায় ফিরছি। বোলারদেরকে নিয়ে অনেক ভালো কথা হচ্ছে, স্পেশালি পেস বোলাররা দারুণ বোলিং করেছে। স্পিনাররা তো আমাদের সবসময় বল করে, কিন্তু তারপরেও যদি আপনি খুব কাছ থেকে দেখেন, আমরা নতুন বলে আরেকটু বেটার বোলিং করতে পারি, আমরা অনেক রান লিক করে ফেলি সামটাইমস, মোস্ট অফ দ্য টাইম। সো এই জায়গাটাতে যদি আমরা আরেকটু শুরু থেকেই অপোনেন্টকে আরেকটু টাফ টাইম দিতে পারি, তাহলে টিমের জন্য ভালো হবে। আমার মনে হয় টপ অর্ডারদের অনেক চ্যালেঞ্জ, লাল বলে কঠিন চ্যালেঞ্জের কন্ডিশনে ব্যাটিং করাটা অনেক চ্যালেঞ্জ এই জায়গাটাতে। তারপরেও আমি বলবো যে যদি একটু বড় পার্টনারশিপ আমরা দিতে পারি, এখান থেকে একটা বড় রান যদি ইন্ডিভিজুয়াল কোনো ব্যাটসম্যান করতে পারে টপ অর্ডারদের মধ্যে, তাহলে এই দুইটা জায়গায় যদি আমরা আরেকটু ঠিক করতে পারি, তাহলে টিমটা আরও বেটার অবস্থানে থাকবে। আদিব ভাই, টপ অর্ডার নিয়ে আসলে বিভিন্ন সময় কথা হচ্ছিল, আমরা কিন্তু এটা দেখে নিচ্ছি, সমালোচনা হয়েছে। এই যে একটা এক্সপিরিয়েন্স, শান্ত পেছনে যে মুশফিকের মতো একজন মিস্টার ডিপেন্ডেবল আছেন, লিটন আছেন, শান্ত নিজেও কিন্তু এবার রান করেছেন, তৃতীয় সর্বোচ্চ রান এই সিরিজে। তো এই আসলে ওপেনারটা একটু দুশ্চিন্তা থাকছে, আসলে এই দুশ্চিন্তাটা কিছুটা কমবে কিনা, কারণ তাদের অভিজ্ঞতায় অনেক পিছিয়ে আমাদের যে দুইজন ওপেনার আছে। জয় তো ভালো খেলছে অবশেষে, 50 পেয়েছে। হ্যাঁ 50 পেয়েছে, এবং তার সাথে বড় কথা জয় মানে 50 পরের দিনই বলছিলেন যে কথাটা, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল যে আমি আর পুরনো খেলায় ফিরে যেতে চাচ্ছি। মানে আমি অনেক বেশি, খুব বেশি ভিতরে মানে নিজের মধ্যে কুকড়ে থাকার মানসিকতা থেকে বেরোনোর চেষ্টা করতেছি। এটা মনে হয় জয়ের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাদমান, আপনি ধরেন টেস্ট তো এই সিরিজটা বলতেছেন, এর আগে কিন্তু তারা রান করছে, রাইট, মানে জয়ের সাদমান রান করছে। এখন আমরা তানজিদ তাইমি প্রথম ইনিংসে কিছু ঝলক দেখেছিলেন, সেকেন্ড ইনিংসে হয় নাই। তানজিদ তাইম কিন্তু এমনভাবে ব্যাটিং করবেন, টেস্টেও যদি সেদিন খেলেন আমার মনে হয় তানজিদ তাইম এমনভাবে ব্যাটিং করবেন, এবং তাকে যদি খেলানো হয় তাকে ওই ব্যাটিংয়ের লাক্সারিটা দেওয়া উচিত অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশ টেস্ট ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা কীরকম হবে। এখন জয় সাদমান যখন থাকে তখন কিন্তু অ্যাপ্রোচ থাকে একরকম, তানজিদ তামিম যখন থাকবে তখন কিন্তু অ্যাপ্রোচ থাকবে অন্যরকম। রাইট। সো বাংলাদেশ ওই বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্রোচের দিকে তাকিয়ে আর কি, কে কীরকম অ্যাপ্রোচে খেলবে ওটার উপর ডিপেন্ড করবে যে বাংলাদেশের ব্যাটিংটা কেমন। আপনি বলতে পারেন যে বাংলাদেশের ওপেনিংয়ের একটা ইয়ে রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, তো আমার মনে হয় এখনই প্যানিক ব্যাটন টানার কিছু নাই, বিকজ এই দলটা সবচেয়ে বড় যেটা গুণ বলতে হবে সেটা হচ্ছে কি যে এই দল কিন্তু খুব বেশি কাটেন চপের মধ্যে নাই। মানে 2 ম্যাচ খেললাম, খারাপ খেললো, আপনি ধরেন এটা ওডিআইতে হচ্ছে, সৌম্য সরকার খেলছেন না খেলছেন, উনি হচ্ছেন খেলছেন না খেলছেন, মানে বাট এই দলটা কিন্তু একটা স্টেবল দল হিসেবেই মানে গড়ে উঠছে। সো এখনই মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওপেনিংয়ে এখনই প্যানিক বাটন টানার কিছু আছে। বাট সাদমানকে যখন কাম ব্যাক করবে, মানে মানে যদি সাদমান যখন ফিরবে আর কি, মানে আপনার ফিট হয়ে, আই থিঙ্ক দ্যাট তখন কিন্তু মানে এমন ভাবার কোনো কারণ নেই যে তখন আপনি তানজিদ তাইমকে খেলাবেন। ক্রিকেট নিয়ে কাজ করেন, ক্রিকেট নিয়ে লেখেন, নিশ্চয়ই বাংলাদেশ দলটাকে দীর্ঘদিন ধরে দেখছেন। এই যে 2 যুগের আগে যে মানে গত 2 যুগ পাকিস্তানের বিপক্ষে যে আমাদের জয় খরা ছিল, বাংলাদেশ দলটা আসলে ঠিক কোন জায়গাটা পরিবর্তনের কারণে আপনি এই পরিবর্তনটা দেখছেন? অনেক বেশি পরিবর্তন হয়েছে এটা আমি বলবো না, আমি খালি বলবো বাংলাদেশ স্টিক মানে টিকিং দেয়ার বক্সেস। টেস্ট খেলার কিছু জিনিস আছে। প্রথম টেস্ট খেলার ব্যাপারে আমার যেটা মনে হয় যে সবচেয়ে বড় জিনিস থেকে এই দলটা কিন্তু খুব বেশি
যেহেতু খুব বেশি রদবদল আসে না, এই দলটা জানে যে তার কি রোল, প্লেয়াররা জানে যে তাদের কি রোল। রাইট। এবং এটা কিন্তু একটা অনেক বড় জিনিস। ধরেন প্লেয়াররা যখন নিজেরা জানে তার কি রোল। ধরেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে যেই টেস্ট দলে নাহিদ রানার মতো একটা বোলার থাকবে, মানে যে অপোনেন্টের মাথায়, আসলে পেস বোলাররা তো কিন্তু বোলিং করে ঠিক আছে, তার সাথে বড় ব্যাপার হলো যে অপোনেন্ট ব্যাটিংয়ের মাথায় সে ঢুকতে পারছে কিনা। নাহিদ রানা কিন্তু অন্য ব্যাটিং ক্যাম্পের মাথায় ঢুকে যায়, মানে মানসিক একটা চাপ তৈরি করে মানসিক ফেলে। চাপ তৈরি করে ফেলে। ওই চাপটা যখন দিতে পারে তখন কিন্তু কি হয়, আপনার ধরেন এখানে দেখবেন যে আমি এই টেস্ট ম্যাচের মধ্যে তাসকিনের যে ব্রেক থ্রুগুলো এনে দিচ্ছেন, আমরা খুব বেশি হাইলাইট হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট ব্রেক থ্রু আনছেন উনি, মানে যে বোলিংটা করে যে ব্রেক থ্রুগুলো এনে দিচ্ছেন। এবং যখন তাসকিন আর তাইজুলের একটা স্পেল ছিল এই টেস্টেই, যেখানে কিন্তু রান আটকে দিচ্ছেন তারা, একটু ডিফারেন্ট স্পেল। হ্যাঁ, সেখানে কি হলো, নাহিদ রানা এসে উইকেট নিলেন, বিকজ তখন তারা রানের চাপে পড়ে গেছে পাকিস্তান। সো এইসব জিনিসগুলো, এইসব বোলিং ইন পার্টনারশিপ, টেস্ট ম্যাচ কিন্তু আপনাকে জিতায় বলো না, এটা কিন্তু মানতে হয়, বিকজ ইউ হ্যাভ টু টেক 20 উইকেটস। জি। আমরা সবসময় আগে, আমার মনে আছে প্রেস কনফারেন্সে আপনি নিশ্চয়ই অনেকবার এই কথা শুনছিলেন যে আমরা 20 উইকেট নিতে সক্ষম। এখন আর কিন্তু আমরা কিন্তু বলি না আমরা 20 উইকেট নিতে সক্ষম, কারণ 20 উইকেট নেওয়াটা এখন আমরা বিশ্বাস করি যে এটা আমাদের ইনগ্রেন্ড হয়ে গেছে। যখন কোনো মানুষ কোনো জিনিসকে, কোনো ব্যক্তি কোনো জিনিসকে, কোনো স্কিল সেটকে বা কোনো কিছুকে নিজের একটা স্বাভাবিক এর মধ্যে নিয়ে যায়, তখন সেটা নিয়ে তারা সামর্থ্যের মধ্যে চলে এসছে এটা সহজ বিষয়। চলে, তখন সেটা নিয়ে কিন্তু উচ্চ করে না যে আমরা 20 উইকেট নিতে সক্ষম। রাইট। এই যে এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ইয়ে করছে। আর দ্বিতীয় কথা হলো, মানে এই চেষ্টা একজন আছে, তার নাম হলো মুশফিকুর রহিম। সে যেভাবে দলকে গাইড করে, মানে এটা কিন্তু একটা, মানে ইটসেলফ ইজ অ্যান এডুকেশন। ধরেন নাহিদ রানার সাথে যেভাবে কথা বলতেছেন, কিংবা ব্যাটিংয়ের সময় যেভাবে কথা বলছেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ মুশফিকের এই টেস্টেও একটা দুর্ঘটনা ঘটছে, মানে দুর্ঘটনা মিনছে সে রাগ করে ফেলছে খেলার শেষে। দ্যাট ইজ পার্ট অফ দ্য গেম। দ্যাট ইজ নট বিকজ যে সে দলের সাথে রাগ করছে, ইট ইজ বিকজ সে আউটটা মেনে নিতে পারছে না। রাইট। এখন 39 বছর বয়স্ক একজন প্লেয়ার, তার যদি নিবেদন এরকম থাকে যে 17 রান করার পরেও আউট মেনে নিতে না পারা, এটাকে ইটসেলফ ইজ আ স্টেটমেন্ট যে এই টেস্ট দলের প্লেয়াররা নিজেদেরকে কোন জায়গায় দেখতে যাচ্ছেন। কারণ এইসব জিনিসগুলোই কিন্তু অন্য প্লেয়ারদের মধ্যেও কিন্তু ক্রমেই কিন্তু ইয়ে হতে থাকে, মানে গ্রো আপ হতে থাকে। গ্রো আপ হতে থাকে, মানে ক্রমে এটা মানে ছড়াতে থাকে। তারা যখন দেখে যে মুশফিক ভাই এই সেঞ্চুরি করার পরে আউট হয়ে গিয়ে মেজাজ হারায় ফেলতেছেন, কিন্তু তারাও জানে যে সেঞ্চুরি ইজ নট গুড ইনাফ। এই যে স্ট্যান্ডার্ডগুলো, এগুলোই কিন্তু অনেক উপরে যাচ্ছে মানুষ টেস্ট দলের, এবং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেন থিং, মানুষ টেস্ট দল এরকম করতেছে আর কি এখন। এই যে নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মানে অন্যতম বড় অস্ত্র, বিশেষ করে কমেন্ট্রিরা যেটা বলছেন যে সাধারণত হয় কি যে পেসাররা টি-20-তে একটু বেশি গতিতে বল করেন, টেস্টের তুলনামূলক একটু কমে আসে, কিন্তু নাহিদ রানা কিন্তু সেই জায়গাটা যাচ্ছেন না, তিনি কিন্তু টেস্টেও সেই গতিটা বজায় রাখছেন। আপনি একজন বিগ স্পির সাবেক ছাত্র, মানে এতে কি তার ইনজুরির সংখ্যা থাকছে কিনা, বা এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বিসিবি টেক কেয়ার আসলে কতটুকু করছে? সেটা আপনি ধরেন, আমি যখন বাসা থেকে বেরোলাম এবং আপনার এই স্টুডিওর মধ্যে আসলাম, তখনও তো আমি শঙ্কা নিয়ে আসছি যে আমি আসতে পারবো কিনা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ইনজুরি ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় থাকবে যে ইনজুরি সংখ্যা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইনজুরি শব্দটাই আমাদের পুরো ম্যানেজমেন্ট থেকে শুরু করে ড্রেসিং রুম সব জায়গায় ঢুকবে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা 140-এ বল করলে অ্যাক্সিডেন্ট করতে পারেন, আবার 152-তে বল করলেও অ্যাক্সিডেন্ট নাও করতে পারেন। সো ইনজুরি সংখ্যা না, আপনার কথা তার ওয়ার্কলোডটা ম্যানেজ করা হচ্ছে কিনা। বিকজ আমি বিশ্বাস করি নাহিদ রানাকে, আমরা বাংলাদেশে দেখেছি যে একজন টেস্ট বোলারকে একজন ক্যাপ্টেন কীভাবে ধ্বংস করেছেন। বোলারটার নাম মাশরাফি মুর্তজা, তাকে ওভার ইউজ করে তারপরে তাকে অনেক বেশি ইনজুরি প্রোন করে ফেলছেন। এখন নাহিদ রানাকে ওভার ইউজ যেন করতে না হয়। আতিফ আজম, আমরা এই দুইটা টেস্ট যদি একটু আলাদাভাবে দেখি, যে বাংলাদেশ কিন্তু ডমিনেট করে জিতেছে, ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, ইভেন ফিল্ডিংটাও যথেষ্ট ভালো ছিল, স্লেজিংও ভালো করেছে বাংলাদেশ। ওভারঅল যদি বলি, মানে প্যাক পারফরমেন্স, খুবই নজর করার পারফরমেন্স। যারা টেস্ট পছন্দ করেন তারা কিন্তু পুরো সময়টা এই টেস্টটাকে নজরে রেখেছেন। এই যে ছোট ছোট বিষয়গুলোর উন্নতি করা, এটা তো আসলে একদিনে হয়নি। এই পরিপূর্ণতা বাংলাদেশকে আসলে কতটা এগিয়ে নিয়ে যাবে? এবং শান্ত বলছিলেন যে আমাদের এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো টিমের সাথে আরও বেশি বেশি টেস্ট খেলা উচিত। তো এই পারফরমেন্সের পর আসলে সেই দলগুলো বাংলাদেশে খেলতে আগ্রহী হবে কিনা, মানে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহীটা একটু তাদের বাড়িয়ে দেবে কিনা? শান্ত আজকে যে কথা বলছেন, শান্তটা বিশ্বাস করেন, শুধু শান্ত না, পুরো দলই বিশ্বাস করেন যে এখন তাদের সময় আসছে ইন্ডিয়া
অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে মুখোমুখি হওয়ার, মানে রেগুলার মুখোমুখি হওয়ার। মানুষের যে পারফরমেন্স তাতে সে কথাগুলো ভ্যালিডও করে। অবশ্যই প্রশ্ন হচ্ছে কি আইসিসি যে ফিউচার ট্যুরটা করে সেটা অনেক কিছু বিবেচনায় তার ফিউচার ট্যুর করে। এখন আপনি তো আর বলতে পারেন না এখন যে বাংলাদেশের টেস্ট বিক্রি হয় না। রাইট। আগে আইসিসি ব্রডকাস্টিং ডিলের বিভিন্ন ব্রডকাস্ট ডিলের মধ্যে একটা বড় জিনিস ছিল যে বাংলাদেশের টেস্ট বিক্রি হয় না, কারণ বাংলাদেশ খেলা আগাতে পারে না, খেলা জিততে পারে না, টেস্ট বিক্রি হয় না। 3 দিনে শেষ হয়ে যায়। 3 দিনের শেষে 5 দিনের ওই ইয়েটা কীভাবে করবে, আপনার ওই অ্যাডগুলো কীভাবে যাবে, Right. কোথায় যাবে। সো দেয়ার লট অফ থিংস। এখন তো এটা আর বলার কোনো ইয়ে নেই। সো বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, শান্ত যার কথা বলছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া খুব ভালো খেলে। আমি বলতেছি না অস্ট্রেলিয়াকে ক্লিন সুইপ বা না, অস্ট্রেলিয়া ভালো খেলে, ভালো খেলে যদি কিছু করতে পারে সে ইন দ্যাট কেস তখন কিন্তু পৃথিবীর টনক নড়বে। পাকিস্তানকে হারানোটা ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। অবশ্যই। But when you command against Australia, when you command against England, when you command against India, তখন পৃথিবী বাংলাদেশকে অন্যভাবে ভাবা শুরু করবে। কিন্তু বাংলাদেশে কিন্তু সব কটা মানে এলিমেন্ট দেখাচ্ছে যে তারা এখন তাদের সাথে চোখে চোখে রেখে খেলতে পারবে। কারণ পাকিস্তান দলটা তো পাকিস্তান, তাদের একটা ক্রিকেট ঐতিহ্য আছে। সো তাদেরকে সাথে বাংলাদেশ লড়ছে। এছাড়াও তো বাংলাদেশ অন্যান্য আরও টেস্টে আস্তে আস্তে ক্রমে উন্নতির দিকে যাচ্ছে বলে তাকে 7 নম্বর দল। সো এখন আমাদের প্রয়োজন মানে আইসিসিকে কনভিন্স করা, যেটা খুব বড় একটা ব্যাপার হবে যে বাংলাদেশের সাথে বেশি বেশি খেলানো যায় কিনা বাংলাদেশ ইয়েতে। এটা একটা বিগ চ্যালেঞ্জ। বাট যদি বাংলাদেশ পারে তাহলে আমার মনে হয় আমরা না আসলে একটা কথা বলি যে সেকেন্ড স্টেপ, মানে একটা ছেলে ভালো খেলতেছে কিন্তু ওই ছেলেটা আসলে দ্বিতীয় স্তর বা নেক্সট লেভেলে যাওয়ার জন্য কি দরকার। নেক্সট লেভেল একটা কথা আছে না, বাংলাদেশের নেক্সট লেভেল হবে কি টু প্লে এগেন্স্ট দিস বিগ থ্রি। এবং এটা শান্ত আজকে খুব সময় মতোই এই কথাটা বলছে যে ইট ইজ হাই টাইম যে আমরা বিগ থ্রির সাথে খেলি। বিকজ আপনি কিন্তু যখন আপনি আর আমি যখন সমমানের হব তখন আমরা যতই মানে খেলি না কেন আমাদের খেলাটা কিন্তু মানুষের কাছে কিন্তু মনে হবে যে সমমানের টিম খেলতেছে। রাইট। কিন্তু যখনই আপনি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের সাথে খেলতে থাকবেন এবং তাদের সাথে ফাইটে থাকবেন তখন কি হবে, বাংলাদেশ হ্যাভ গ্রোন মানে পাকিস্তানের উন্নতিটা উপলব্ধি করা যায়। কারণ বিকজ অন্য দলটা অনেক বেশি শক্তিশালী। সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে বাংলাদেশে এখন ইজ হাই টাইম বাংলাদেশের জন্য বোর্ড সবাই মিলে যেন এমন কোনো কিছু করা হয় যে তারা বিদেশি মানে বড় দলের সাথে খেলে। মিনহাজুল আবেদিন নান্নু এই ফার্স্ট টেস্ট জয়ের পর বলেছিলেন যে আসলে প্রথম শ্রেণীর যে ক্রিকেট হয় 4 দিনের ম্যাচগুলো হয় সেই জায়গার উইকেটটা আসলে কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, যে কারণেই কিন্তু বাংলাদেশের এই যে উন্নতির ধারাটা শুরু হয়েছে। আপনি কি একমত? আমরা কি উইকেটগুলোকে আসলেই একটু করতে পেরেছি? এখন উইকেট চেঞ্জ হয়েছে, এখন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। সবচেয়ে বড় কথা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে। আমি সবচেয়ে বড় কথা মিনহাজুল নান্নুর কথা বললাম, টাইমিংগুলো একটা কথা বলি। টাইমিংগুলো কিন্তু এসে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের কিন্তু বেতন বাড়িয়ে দিচ্ছে। জি। বেতন বাড়ানোর সাথে সাথে তাদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়ছে। আগে যেরকম মানে খেলতে এখন তাদের আপনার কারণ আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু যে কোনো টাইম 2 টায়ার হয়ে যাবে। 2 টায়ার ইন দ্য সেন্স সে কিন্তু বলছে যে সেকেন্ড 11 হতে পারে, মানে ফার্স্ট ক্লাস টিমেরই সেকেন্ড 11 হতে পারে। আচ্ছা, একটা পরিকল্পনা আছে। সেক্ষেত্রে কি হবে, এই ভালো যদি খেলতে না পারে আপনি আপনার ডিভিশনের সেকেন্ড 11-এ চলে যাবেন এবং আরেকটা প্লেয়ার ফার্স্ট 11-এ চলে যাবে। রাইট। সো ব্যাপক কম্পিটিটিভনেস আসবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন কম্পিটিটিভ হবে তখনই কিন্তু আপনি টেস্ট প্লেয়ার বের করবেন। এবং এখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে কম্পিটিটিভনেস আছে। আগে ফার্স্ট ক্লাস ক্রিকেট আমার নিজে মনে আছে যে লাঞ্চ পর্যন্ত একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকতো, লাঞ্চের পর থেকে খেলা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতো। বাট নাও দ্যাট ইজ নট দ্য কেস। মানে যেটা পিকনিক ক্রিকেট আমরা আসলে বিভিন্ন হ্যাঁ ওটা আমরা নিজেরাই বানাইছি পিকনিক ক্রিকেট। আমি পিকনিক ক্রিকেট বানানো আমার এটার সাথে একটু দ্বিমত আছে। পিকনিক ক্রিকেট বলা বা পিকনিক ক্রিকেট বানানো ওটা তো তারা বানায় নাই তাদের। এখন তো আজকে তো আমরা কেউ বলছি না ফার্স্ট ক্লাস ক্রিকেটে পিকনিক ক্রিকেট সুযোগ নাই, কারণ ওইভাবে স্ট্রাকচার করা হয়েছে। এখন ওইটাই বলতে হবে যে এই বোর্ডে তো মানে ইন্টারিম বোর্ড এই স্ট্রাকচারটা করার চেষ্টা করতেছে। যদি তার সামনে আসে তাহলে নিশ্চয়ই এটাকে আরও ভালোভাবে স্ট্রাকচার করবে। সেক্ষেত্রে ওইটা হবে টেস্ট ক্রিকেটের জন্য আরেকটা বড় ধাপ। আচ্ছা, যখন এই যে সেকেন্ড 11 টিমটা আসবে মানে শুরু হবে এবং ফার্স্ট 11 থাকবে, মানে একটা ডিভিশনে 2টা টিম থাকবে, তখন কিন্তু প্লেয়ারের ইয়ে বাড়বে, আপনার পুল অফ প্লেয়ার্স বাড়বে। জি, সেক্ষেত্রে আপনি অনেকের মধ্যে থেকে চয়েস করতে পারবেন। সো ওইটা হবে নেক্সট স্টেপ টুয়ার্ডস বাংলাদেশ, মানে টু টেক দ্য টিম গোয়িং ফরওয়ার্ড। আমরা আশা করছি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মানে আরও কোয়ালিটিফুল হবে যাতে বাংলাদেশ টেস্ট ক্রিকেট আরও ভালো খেলতে পারে। আতিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের গ্যালারি।